তো আগের দিন আমরা বয়েলের সূত্র আপলোড করেছিলাম। তো আজকে আমাদের যে থাকবে সেটা হচ্ছে চার্লসের সূত্র এবং পুরো ডেরিভেশন। দেখ, তোদের হচ্ছে চার্লসের সূত্র আজকে শুরু হবে। চার্লসের সূত্র আগের দিনে যে বয়েলের সূত্র পড়েছিস সেখানে কি কি স্থির ছিল? বয়েলের সূত্রের ক্ষেত্রে তো টেম্পারেচার স্থির ছিল, আর কি ছিল? গ্যাসের ভর স্থির ছিল, মানে এম আর টি স্থির ছিল। আজকে যে টপিকটা পড়বি সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র পড়তে গেলে আমাদেরকে দুটো সূত্র ডেরিভেশন পড়তে হবে। একটা সূত্র হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, সেই সূত্রটা কি, আর একটা হচ্ছে পরম শূন্য স্কেলে মানে কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা কী হবে সেটা পড়তে হবে। তো দেখ, এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে কি বলছে, চার্লস বিক্রিয়াটা দেখতে দেখতে যে গ্যাসের ইকুয়েশনগুলো যখন বয়েলের সূত্র উনি স্টাডি করছিলেন, তখন দেখলেন যদি আমরা গ্যাসের যদি একটা ভর ফিক্স রাখি, নির্দিষ্ট ভর মানে এমটাকে উনি ফিক্স রেখে দিয়েছিলেন, গ্যাসের ভর স্থির রাখলেন এবং চাপটাকে তিনি স্থির রাখলেন। কাকে? চাপটাকে তিনি স্থির রেখে দিয়েছিলেন। তাহলে দুটো জিনিসকে স্থির রেখেছিলেন, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে চাপ। এই দুটোকে তিনি স্থির রেখে দেখলেন যে গ্যাসের যদি আমরা টেম্পারেচার বাড়াতে থাকি, একটা নির্দিষ্ট গ্যাস আছে, কন্টেনারের ভিতরে গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে উনি হিট দিচ্ছেন, টেম্পারেচার বাড়াচ্ছেন, বোঝা গেছে? এখানে আগুনে হিট দিচ্ছেন, তখন দেখছেন যে উষ্ণতা দেওয়ার ফলে গ্যাসটার আয়তনের কি হচ্ছে, গ্যাসের আয়তনটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা দেওয়ার ফলে গ্যাসের আয়তন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আমরা উষ্ণতা কমিয়ে দিই তখন গ্যাসটার আয়তন কি হচ্ছে? কমে যাচ্ছে। অর্থাৎ তখন তিনি ডিগ্রি সেন্টিগ্রেডে দেখছেন যে কিভাবে আয়তনটা বাড়ছে। সেই স্কেলের সংজ্ঞা বলছে উনি, দেখো, যে নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, একটা গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয়, তাহলে যে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের জন্য সেই গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন থাকবে সেই আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি করি গ্যাসের আয়তন 1/273 অংশ বৃদ্ধি পাবে, যদি উষ্ণতা হ্রাস করি গ্যাসের আয়তন পূর্বে যা ছিল তার 1/273 অংশ হ্রাস পাবে। এখানে বৃদ্ধি আগে লিখলে এখানে অবশ্যই বৃদ্ধি আগে লিখতে হবে, এখানে হ্রাস আগে লিখলে এখানে হ্রাস অবশ্যই আগে লিখতে হবে। বোঝা গেছে? দেখ, উষ্ণতা বৃদ্ধি হবে, আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা গ্যাসের আয়তন কত ছিল? গ্যাসের আয়তন ছিল V0। কত আয়তন ছিল? V0। এবার আমরা এর উষ্ণতাটা আস্তে আস্তে কী করছি? বৃদ্ধি করছি। প্রথমে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে সেই গ্যাসটার আয়তন কত হবে? কি বলছে? চার্লস বলছে যে আয়তনটা কত অংশ বৃদ্ধি পাবে? 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে পূর্বে যে আয়তন ছিল V0 তার কত অংশ? 1/273 অংশ। তার মানে হবে কত? V0/273 অংশ বৃদ্ধি। এত অংশ কি পাবে? বৃদ্ধি পাবে। যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা কি করি? বৃদ্ধি করি, তাহলে V0/273 অংশ কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বল, আগে আয়তন ছিল কত? V0, এখন বেড়ে হলো কত? V0/273। তাহলে এখন মোট আয়তন কত? অতএব 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে মোট আয়তন কত হচ্ছে? মোট আয়তন তোর হচ্ছে, আগে ছিল V0 আর এখন হয়ে গেল কত? V0/273। যদি আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে পূর্বের আয়তন কত ছিল? V0 আর 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছিল। 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে কত হবে? বল, 2/273 অংশ বৃদ্ধি পাবে। মাথায় ঢুকেছে? এরকমভাবে যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বৃদ্ধি করি তাহলে উষ্ণতা বৃদ্ধিতে মোট আয়তন কত হবে? পূর্বে ছিল V0, পূর্বে কত ছিল? V0। 3 ডিগ্রি বৃদ্ধি করার জন্য 3V0/273, এত অংশ বৃদ্ধি পাবে। যদি আমরা ইন জেনারেল ফর্মুলা লিখতে চাই, যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা কি লিখব? পূর্বে আয়তন কত? V0, উষ্ণতা কত? T দিয়েছি, তো V0/কত হবে? 273। এইটা হচ্ছে এখন T ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই T ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনটাকে যদি আমি VT নাম দিই, কি নাম দিই? VT নাম দিই, তাহলে আমরা এখানে বলতে পারি কি? VT ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T/273 বলা যায়। এখানে আমরা V0 কমন নিচ্ছি, V0 কমন নিলে হয়ে যাবে 1/T/273। কত? VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই যে এখানে 1/273 এই যে অংশটা আছে, এটাকে আমরা V0 1 প্লাস গামা ইন্টু টিও বলতে পারি। VT ইকুয়াল টু V0 1 প্লাস গামা টি। গামাটাকে কি বলে? তাহলে গামার মানটা কত লিখলাম আমরা? 1/273। এটাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের। কার?
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। মাথায় ঢুকেছে? তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হবে? V0 1 প্লাস গামা ইন্টু টি। কিন্তু টিটা উষ্ণতাটা কিসে বসবে সবসময়? টিটা বসবে কোন স্কেলে? টি বসবে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। কোন স্কেলে বসবে? ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বসবে। মাথায় ঢুকেছে? এখানে কিন্তু আমরা কেলভিন বসাবো না। এখানে কি বসাবো না? এখানে আমরা কেলভিন বসাবো না। তাহলে টি এর মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে এই ভ্যালুটা ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস গামা ইন্টু টি। ভালো করে দেখ, উষ্ণতাটা যদি বাড়াই, উষ্ণতা বাড়ায়, আগে কত ছিল? V0, এখানে 0 বসা, টি এর মান 0 বসা, তাহলে কত? V0। এবার যত উষ্ণতাটা বাড়াবি এটার সাথে কিছু না কিছু টার্ম গুণ হচ্ছে, তো তাহলে গুণ হলে এখানে V0 এর মানটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে গ্যাসের আয়তন কি হবে? বাড়বে। আর যদি এটা আমরা উষ্ণতা বাড়িয়েছি, যদি উষ্ণতা কমাই, উষ্ণতা কমালে তার ফর্মুলা কি হবে? উষ্ণতা কমালে ফর্মুলা কি হবে? উষ্ণতা কমালে তখন ভিটি হয়ে যাবে V0 1 মাইনাস গামা ইন্টু টি। মাথায় ঢুকেছে? যদি বাড়াই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, যদি কমাই গ্যাসের আয়তন কি হবে? হ্রাস পাবে। বৃদ্ধি পেলে এখানে প্লাস করব, হ্রাস পেলে কত করব? মাইনাস। এই যে গামাটা কি বলে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। মাথায় ঢুকেছে না ঢুকেনি? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। দেখ, এবার যেটা পড়বি সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? আসতে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়। আয়তন কত হয়? শূন্য হয়। কি বললাম? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাকে আমরা কি বলি? পরম উষ্ণতা বলি। এবার এই চার্লসের সূত্র ইউজ করে এই পরম শূন্য উষ্ণতার মানটা তোদেরকে নির্ণয় করতে হবে, যেটা পরীক্ষার সময়তেও নির্ণয় করতে বলে অনেক সময়। তাহলে চার্লসের সূত্রে আমরা যে জেনারেল ফর্মুলা ডিগ্রি সেন্টিগ্রেডে কত ছিল? ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273, এটা ছিল চার্লসের সূত্র। এখান থেকে ভিডিটা কি? ভিডিটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন। V0টা কি? V0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন। আর 1/273 স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? তাহলে এখানে আমরা বলছি যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়? 0 হয়ে যায়। তাহলে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায় মানে এই যে ভিটিটাকে আমরা কি করে দেবো? 0 করে দেবো। কত করে দেবো? 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো V0 1 প্লাস টি আপন 273। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করি, দেখ তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস টি বাই 273 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি বাই 273 ইকুয়াল টু -1, অর্থাৎ টি ইকুয়াল টু -273। ওই যে দেখ, ছোটো হাতের টি মানে কোন স্কেলে বলেছিলাম? ছোটো হাতের টি মানে কোন স্কেলে বলেছিলাম? সর্বদা ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে অতএব পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বা এটা যদি আমরা কেলভিন স্কেলে চেঞ্জ করি, কেলভিনের মানটা কত হবে? কেলভিনের ফর্মুলা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভ্যালু সেটার সাথে কত যোগ করতে হয়? 273 যোগ করতে হয়। কি বললাম? কেলভিন স্কেলে মান বের করতে হলে ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভ্যালু সেটার সাথে 273 যোগ করতে হয়। তো ডিগ্রি সেন্টিগ্রেডে কত? -273 প্লাস এখানে কত যোগ করবো আমরা? 273। তাহলে এই যে অ্যান্সারটা পেয়ে গেলাম এটা কেলভিনে, তাহলে 0 কেলভিন। তাহলে পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেডে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলে 0 কেলভিন। বোঝা গেছে? এটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। এবার চার্লস কি বলছে? এই উষ্ণতাতে গ্যাসের আয়তন কি হয়ে যায়? গ্যাসের আয়তন কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। কিন্তু বল, বাস্তবে এত কম উষ্ণতা কি যাওয়া সম্ভব? আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই কি হয়? বরফ পড়ে যায়। 0 থেকে -1 -2 -3 -4 মাইনাস এরকমভাবে আস্তে আস্তে এগিয়ে মোটামুটি যখন -80তে যাবি তখনই দেখবি সমস্ত কিছু তরলে পরিণত হয়ে কঠিনে পরিণত হয়ে যাচ্ছে। তাই এত উষ্ণতাতে যাওয়া কখনোই সম্ভব নয়। তাহলে বাস্তব ক্ষেত্রে দেখ, বাস্তব ক্ষেত্রে এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবার আগেই বেশিরভাগ গ্যাস কি হয়ে যায়? বেশিরভাগ গ্যাস হচ্ছে তরল থেকে কিসে হয়ে যায়? তরল থেকে কঠিন হয়ে যায়। তরল থেকে কিসে হয়ে যায়? কঠিন হয়ে যায়। তুই কমা একটা গ্যাসকে উষ্ণতা কমা, ফ্রিজে রাখ, ফ্রিজে রেখে কমা। আরও ফ্রিজেতে এত দূর যেতে পারবি নি, তার চেয়ে যেখানে কমানো সম্ভব সেখানে কমা। -2 -3 -4 -5 এরকমভাবে করতে থাক। একটা গ্যাস প্রথমে তরল হবে, তরল থেকে কিস হয়ে যাবে? কঠিনে হয়ে যাবে। কঠিন হওয়া মানে
যে কোনো বস্তু যদি কঠিন হয়, কঠিন হওয়া মানে যে কোনো একটা তার আয়তন থাকবে। ধরো এটা কঠিন হয়ে গেছে, এটার কি থাকবে? আয়তন থাকবে। আচ্ছা, এটার আয়তন 0 মানে কি? এটার আয়তন 0 মানে এটা ভ্যানিস, এটা পৃথিবীতে অস্তিত্বই নেই। এটা আয়তন 0 মানে এটা ভ্যানিস, এটা আয়তন 0 মানে এটা আমি বন্ধ করে দিলাম। বল, কঠিন বস্তু এটা কখনো ভ্যানিস হবে পৃথিবী থেকে? ভ্যানিস হওয়া মানে তার আয়তন 0। ভ্যানিস হওয়া মানে আমার আয়তন 0 মানে আমি ভ্যানিস। আমি যদি এইটুকুন থাকি, এইটুকু যদি থাকি আমি, তারও তো কিছু না কিছু আয়তন থাকবে। তার মানে আয়তন কখনো 0 হবে না। কেন? কারণ গ্যাসটা এই উষ্ণতাতে যাওয়ার আগেই তরল আর কিসে চেঞ্জ হয়ে যাবে? কঠিনে চেঞ্জ হয়ে যাবে, এবং তাদের কিছু না কিছু আয়তন থাকবে, তাদের কিছু না কিছু আয়তন থাকবে। তাই বাস্তবে এত কম উষ্ণতা পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাই গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না। আর এই যে কঠিন আর তরলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কঠিন আর তরলের ক্ষেত্রে চার্লসের সূত্রটাও কি হয় না? চার্লসের সূত্র প্রযোজ্য হয় না। চার্লসের সূত্র কি হয় না? প্রযোজ্য হয় না। মাথায় ঢুকেছে না ঢুকেনি যে বাস্তব ক্ষেত্রে কি জিনিসটা ঘটে? এই যে পরম শূন্য উষ্ণতার ক্ষেত্রেও চার্লস হচ্ছে একটা সূত্র দিয়েছিল। দেখ, চার্লসের সূত্র পরম স্কেলে চার্লসের সূত্র আগেরটা আমরা কিসে পড়েছিলাম? ডিগ্রি সেন্টিগ্রেডে পড়েছিলাম। আগেরটা কিসে পড়েছিলাম? ডিগ্রি সেন্টিগ্রেডে। পরম স্কেলে বলছে একটা গ্যাসের যদি আমরা ভর আর এবং চাপ স্থির রাখি, গ্যাসের ভর এবং চাপ যদি কি রাখা হয়? স্থির রাখা হয়, তাহলে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। কিসের সমানুপাতিক? পরম উষ্ণতার সমানুপাতিক। কিসের সমানুপাতিক? পরম উষ্ণতা। পরম উষ্ণতা যখনই বলবে, এটাকে ছোট হাতের টি নয়, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে হয়। কি দিয়ে প্রকাশ করতে হয়? ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে, ছোট হাতের টি মানে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। মনে থাকবে? তাহলে এম আর পি যদি স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন কি হবে? পরম স্কেলের সমানুপাতিক বা পরম উষ্ণতার সমানুপাতিক। একটা গ্যাসের আয়তন ভি, সেটা কার সাথে সমানুপাতিক হবে? টি এর সাথে। যখন কি স্থির? এম আর পি হচ্ছে স্থির। যখন এম আর পি হচ্ছে স্থির, গ্যাসের ভর এবং চাপ হচ্ছে স্থির। তাহলে এটাকে যদি আমরা তুলি, তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু টি একটা ধ্রুবক পাবো, বা কেটা এখানে কি? কে হচ্ছে ধ্রুবক, যার হচ্ছে গ্যাসের ভরের ওপর নির্ভর করে। এটা কার ওপর নির্ভর করে? গ্যাসের ভরের ওপর। এই ধ্রুবকের মানটা কিসের ওপর নির্ভর করে? গ্যাসের ভরের ওপর নির্ভর করে। কিন্তু এখানে গ্যাসের ভর ফিক্সড, গ্যাসের ভর তো ফিক্সড, তাই দুটো গ্যাসের ক্ষেত্রে কে এর মানটা সেম হবে না আলাদা হবে? একই হবে। তাহলে এখান থেকে ভি বাই টি ইকুয়াল টু কী পাচ্ছি? কে পাচ্ছি। আমি দুটো গ্যাস কনসিডার করি। একটা গ্যাস, এর আয়তন ভি1, উষ্ণতা হচ্ছে টি1। আর একটা গ্যাস, এর আয়তন ভি2, এর উষ্ণতা হচ্ছে টি2। এর আয়তন কি? ভি1, এর আয়তন উষ্ণতা টি1, এর আয়তন ভি2, উষ্ণতা টি2। বল, এরও ক্ষেত্রে কে এর মান যা হবে, এরও ক্ষেত্রে কে এর মান কি হবে? সেম হবে। কেন? দুটো গ্যাসের ক্ষেত্রে কোন জিনিসটা ফিক্সড? ভর ফিক্সড, আর ভরের ওপরই কে কি হয়? নির্ভর করে। তাহলে আমরা এই যে চার্লসের যেটা কেলভিন স্কেলের যে ফর্মুলা ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, এটাকে আমরা দুটো গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি ভি1 আপন টি1 ইকুয়াল টু কে। আবার এটার ক্ষেত্রেও লিখতে পারি ভি2 আপন টি2, এইটা ইকুয়াল টু কত? কে। এবার এই দুটো জিনিসকে একসাথে আমরা লিখতে পারি ভি1 আপন টি1 ইকুয়াল টু ভি2 আপন টি2। মাথায় ঢুকেছে? লিখতে পারা যায় তো, যেহেতু কে এর মানটা কি হয়? কে এর মানটা সমান হয়। তিনটে গ্যাসের ক্ষেত্রে আবার লিখতে পারি ভি3 আপন টি3। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ফর্মুলা। চার্লসের সূত্রের পরম স্কেলের যে গাণিতিক রূপ ভি ভ্যারিসেস টি, এটা থেকে আমরা যে দুটো গ্যাসের ক্ষেত্রে যে ফর্মুলা পেয়ে গেলাম ভি1 আপন টি1 ইকুয়াল টু ভি2 আপন টি2। তো এই ফর্মুলাটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? এটা আমরা হচ্ছে গাণিতিক যে সমাধান আছে সেইগুলো বিশ্লেষণ করতে আমরা ইউজ করব। এটা হচ্ছে কেলভিন স্কেল আর সেন্টিগ্রেডের ফর্মুলাটা মনে থাকবে তো, ভিটি ইকুয়াল টু ভি0 1 প্লাস টি বাই 273। তাহলে এটা হচ্ছে কিসে, কোন স্কেলে চার্লসের রূপ? এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। কোন স্কেলে? ডিগ্রি। এখানে টি এর মান কিসে বসবে? ডিগ্রি সেন্টিগ্রেডে বসবে। আর এটা কোন স্কেলে? কেলভিন। কোন স্কেলে? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে। তাহলে এখানে টি এর মান কিসে বসবে? টি এর মান সর্বদা কেলভিনে বসবে। এটা হচ্ছে পরম স্কেলের সূত্র, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সূত্র। মাথায় ঢুকেছে চার্লসের সূত্র? ফটাফট। আচ্ছা দেখ, বল চার্লসের সূত্রে যে বিভিন্ন গ্রাফগুলো, যে গ্রাফগুলো করতে হয়, প্রথম গ্রাফ 1 নম্বর গাণিতিক রূপটা কি? ভি ভ্যারিসেস টি, ভি ভ্যারিসেস টি, অথবা কি? অথবা যে ভি ইকুয়াল টু কে টি। কে হচ্ছে ধ্রুবক, এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স এরকম গ্রাফ আকারে ভাঙ। এটা হচ্ছে সি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 এরকম আকারে আমরা তুলনা করতে পারি।
ওয়াই অক্ষর দিকে ভি এবং এক্স অক্ষের দিকে যদি টেম্পারেচারের গ্রাফ রাখি, সি এর মানটা 0, তাহলে এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। কিরকম সরলরেখা হবে? মূল বিন্দুগামী। প্রথম হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে এইদিকে টি কেমন গ্রাফ হবে? মূল বিন্দুগামী। এখানে সি 0, তাহলে মূল বিন্দুগামী এ একটা, তাহলে এরকম হবে। আমি তিনটের ক্ষেত্রে যদি আঁকি, দেখ তো তিনটের ক্ষেত্রে গ্রাফটা এঁকেছি। ধর এর প্রেসার হচ্ছে P1, এর প্রেসার হচ্ছে P2, এর প্রেসার হচ্ছে P3। পরীক্ষা যদি শুধু বলে ভি ভার্সেস টি গ্রাফ কেমন হবে, অ্যান্সার কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। অ্যান্সার কি হবে? তাহলে এখানে যদি হবে ভি ভার্সেস টি গ্রাফ কেমন হবে প্রকৃতি, এর প্রকৃতি হবে, দেখ প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এখানে টিটা কোন স্কেলে? টিটা হচ্ছে কেলভিন স্কেলে। টিটা কোন স্কেলে? টিটা হচ্ছে কেলভিন স্কেলে। এবার পরীক্ষার সময় অনেক সময় এরকম তিনটে দিয়ে দেয় গ্রাফ, দিয়ে বলে কোনটা বড়, P1, P2, P3-র মধ্যে সম্পর্ক বের করো। তাহলে এরকম করার জন্য আমি কি বলেছিলাম, সবসময় যে কোনো একটা অক্ষকে ফিক্স করে দেবো। আমি এখানে এটাকে ফিক্স করে দিলাম, টেম্পারেচারটাকে ফিক্স করে দিলাম। তাহলে টেম্পারেচারে একটা লম্ব টেনে দিলাম। বল এই চাপটার জন্য এইদিকে একটা পাচ্ছি আয়তন, এই চাপটার জন্য এইদিকে একটা আয়তন পাচ্ছি, এই চাপটার জন্য এইদিকে একটা আয়তন পাচ্ছি। এই আয়তনটাকে V1 নাম দিচ্ছি, এটাকে V2 নাম দিচ্ছি, এটাকে V3 নাম দিচ্ছি। বল কোন আয়তনটা বড়? V3 অবশ্যই ওপর দিকে উঠছে, মানে V3 বড়। উষ্ণতা ফিক্স, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। এবার বল আগের দিন চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক বয়েলের সূত্র পড়েছিলিস, যে চাপ বাড়লে আয়তনটা কি হয়? চাপ বাড়লে আয়তন কমে যায়। তার মানে নিশ্চয়ই যেহেতু আয়তনটা বড় V3, তাহলে এখানে P3টা সবচেয়ে ছোট, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে P1। মাথায় ঢুকেছে? অর্থাৎ চাপ কম থাকলে, চাপ যদি কম থাকে তার হচ্ছে আয়তনটা কি হবে? বেশি হবে। এখানে চাপ কম কার? P3-র চাপ কম সবচেয়ে, সেই জন্য তার আয়তনটা বেশি। P2-র চাপটা মাঝারি, V2-র আয়তনটা মাঝারি, আর P1-এর চাপটা সবচেয়ে বেশি, সেই জন্য আয়তনটা কি হয়? সবচেয়ে কম। তাহলে ফার্স্ট গ্রাফ যেটা করলাম আমরা ভি ভার্সেস টি এর গ্রাফ করলাম, বোঝা গেছে? তাহলে এটা কি হলো? মূল বিন্দুগামী সরলরেখা। 2 নম্বর যেটা গ্রাফ করব, এইটাও ভি ভার্সেস টি এরই গ্রাফ করব, কিন্তু টিটা কোন স্কেলে? ভালো করে দেখ, টিটা কোন স্কেলে? টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে। কোন স্কেলে? তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে গ্রাফটা দেখ, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে, কিন্তু একটা ছোট হাতের কত টি এর মানে আয়তনটা 0 পড়েছিলিস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা কত ছিল? 0 কেলভিন ছিল। 0 কেলভিনে আয়তনটা কত হয়েছিল? 0। আগেই প্রমাণ করে আসলি তো, 0 কেলভিনে আয়তনটা কত? 0। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এইদিকে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটু আগে কি প্রমাণ করে আসলি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তনটা কত হয়? 0 হয়। তাহলে এখানে আয়তনটা 0। তাহলে এখান থেকে যদি আয়তনটা আস্তে আস্তে আমরা বাড়াই এরকমভাবে, তাহলে এরকম গ্রাফটা আসবে। এটাও মূল বিন্দুগামী সরলরেখা হবে নি, কিন্তু সরলরেখা হবে যেটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করবে। তাহলে এইদিকে আয়তন, এইদিকে হচ্ছে টি, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, আর এটা কোন স্কেলে? কেলভিন স্কেলে। তাহলে যদি পরীক্ষায় পড়ে ভি ভার্সেস স্মল টি এ টাইম উষ্ণতা অক্ষকে লেখোটা কোন বিন্দুতে ছেদ করে, তাহলে টি অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এত বিন্দুতে লেখটি কি করবে? ছেদ করবে। লেখটি কি করবে? ছেদ করবে। এটা অনেক সময় এমসিকিউ প্রশ্ন দেয়। তাহলে গ্রাফটা এখান থেকে 0 থেকে না শুরু হয়ে কোথা থেকে শুরু হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু হবে, কারণ এখানে আয়তনটা কি? এখানে আয়তনটা 0। এখানে আয়তনটা কি? এখানে আয়তনটা হচ্ছে 0। আর এখানে 0 কেলভিনে আয়তনটা কি ছিল? 0 ছিল। আর একটা গ্রাফ পড়ে দেখ, যদি আমরা এরকম গ্রাফ করি, ভি ভার্সেস 1/t গ্রাফ করি, তাহলে কি হবে? ভি ভার্সেস 1/t। দেখ চার্লসের সূত্রে কি পড়ছিস? ভি ইকুয়াল টু কেটি। তাহলে এখানে ভি/টি কত? ভি/টি হচ্ছে ধ্রুবক। বা আমি এরকম লিখি, বা ভি ইন্টু 1/t, এটাও তো লিখতে পারি, ইকুয়াল টু কে। দেখ এই জিনিসটা আগের দিন সে বয়েলের সূত্রের মতো, এইটা পি আর এটা ভি, এটা ভি আর এটা ভি। তাহলে কিরকম গ্রাফ হবে? পিভি ইকুয়াল টু ধ্রুবক যদি হয় কেমন গ্রাফ হবে? ভি, আর এইদিকে যদি 1/t হয়, সেম টু সেম বয়েলের সূত্রের মতো গ্রাফ হবে। কেমন গ্রাফ হবে? বয়েলের সূত্রের মতো। মাথায় ঢুকেছে? তাহলে এই তিনটে কার্ভ হচ্ছে ভালো ধরে চার্লসের সূত্র থেকে পড়বি, পরীক্ষাতে পড়ে প্রশ্নগুলো।
নেক্সট যে টপিক হচ্ছে সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। প্রথম বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? বয়েলের সূত্র বলেছিল কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে যখন কি ছিল, এম হচ্ছে গ্যাসের ভর আর টি হচ্ছে গ্যাসের উষ্ণতা, এটা পরম উষ্ণতা, এটা হচ্ছে স্থির ছিল। চার্লসের সূত্র কি বলছে? ভি ভ্যারিসেস টি, অর্থাৎ যদি চাপ স্থির থাকে আর গ্যাসের ভর স্থির থাকে তাহলে পরম উষ্ণতার সাথে আয়তনটা কি সমানুপাতিক, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। এটা কার সূত্র? এইমাত্র বললি চার্লসের সূত্র। এখানে কি কি স্থির? এখানে এম স্থির আর কি, আর হচ্ছে পি হচ্ছে গ্যাসের চাপ, এই দুটো হচ্ছে স্থির। আমি এমটাকে আর লিখিনি কেন? কারণ এমটা ওপরে লিখে দিয়েছি। তাহলে এই দুটোকে আমরা যদি একসাথে লিখি যৌগিক ভেদের সূত্রানুসারে, আমরা কি লিখতে পারি? ভি ভ্যারিসাস ওপরে হয়ে যাবে টি, নিচে হয়ে যাবে পি। বোঝা গেছে? ভি ভ্যারিসাস টি আপন পি, যখন এখানে লিখতে হবে যখন ভি টি এবং হচ্ছে পি প্রত্যেকে পরিবর্তনশীল। দেখ তাহলে এখান থেকে যদি ভ্যারিসেসটা তুলি আমরা, ভি ইকুয়াল টু কে টি হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে পি, কোনাকুনি গুণ কর, পি ভি ইকুয়াল টু হচ্ছে কে টি। তাহলে এখান থেকে যদি আমরা করি পি ভি আপন হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে কে, পিভি আপন টি ইকুয়াল টু কে। কেটা হচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই সেম ধ্রুবক হয়। কে এর মানটা যে কোনো দুটো গ্যাসের ক্ষেত্রে একই হয়, কারণ দুটো গ্যাসের ক্ষেত্রে পি চেঞ্জ হতে পারে, ভি চেঞ্জ হতে পারে, টি চেঞ্জ হতে পারে, কিন্তু এমনভাবে এরা চেঞ্জ হয় যে এই যে কনস্ট্যান্ট কে, যে এই ধ্রুবকটার মান কি হয়ে যায়? কে এই ধ্রুবকটার মান একই থাকে। তাহলে দুটি গ্যাসের ক্ষেত্রে আমরা এখানে লিখছি, দুটি আলাদা গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি, দুটি গ্যাসের ক্ষেত্রে যাদের চাপটা বেড়ে, ধর প্রথমে P1 থেকে P2 হয়েছে চাপটা, এবং হচ্ছে V1 থেকে যেটা V2 হয়েছে, এবং যার উষ্ণতাটা T1 থেকে T2 হয়েছে, তাহলে এরকম গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এরকম গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি P1 আপন V1 আপন হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আপন হচ্ছে T2। বোঝা গেছে? P1 V1 আপন T1 ইকুয়াল টু P2 V2 আপন T2। এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের গাণিতিক রূপ, পরীক্ষার সময় অনেক সময় প্রমাণ করতে দেয়। আচ্ছা, এই যে ফর্মুলাটা আছে দেখ, এই ফর্মুলাটাকে যদি আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে লিখি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই কে এর মানটা, কে কত বসাই আমরা? কে এর মানটা আর বসাই। কে এর মানটা কি বসাই? কে এর মানটা আর বসাই। আরটাকে কি বলে? আর কে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস কনস্ট্যান্ট। সার্বজনীন কি? গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। বোঝা গেছে? প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আর এর মানটা কি হয়? একই হয়। তখন এই সমীকরণটা হয়ে যায় পিভি ইকুয়াল টু আর ইন্টু টি। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা কি পাই? পিভি ইকুয়াল টু আর টি। এটা পরীক্ষাতে এটাও প্রমাণ করতে দেয়, আর এই যে ফর্মুলা এটাও প্রমাণ করতে, এখান থেকে আমরা অঙ্ক করব। বোঝা গেছে? তাহলে এই ছিল তো চার্লসের সম্পূর্ণ সূত্রের ডেরিভেশন সূত্র। পরবর্তী পার্টে আমরা যত রকম চার্লস এবং বয়েলের সূত্রে যে অঙ্ক হয় সেই সমস্ত অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।